গ্রামের এক কোণে এক শান্তিপ্রিয় কৃষক বাস করে। তার নাম রমেশ। রমেশের জীবনে অনেক সুখ দুঃখ পর্ব আছে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় তার 5টি বউ। সে বেকায়দায় পড়ে 5টি বিয়ে করতে বাধ্য হয়েছে। রমেশের 5 বউ 5 ধরনের। প্রথম বউ রাধা, শান্ত ও মিষ্টি স্বভাবের। রাধাকে রমেশ বিয়ে করেছিল তার মায়ের পছন্দে। দ্বিতীয় বউ শিলা, একটু অভিমানী। তৃতীয় বউ মিনা, খুব চতুর। চতুর্থ বউ নীলা, সে খুব কাজের, যে কোনো কাজেই খুব পটু। পঞ্চম বউ রেবা, তার আচরণ সব সময় সন্দেহজনক। একদিন রমেশের খুব অসুখ হয়। সব বউই তাকে দেখাশোনা করছে, সেবা যত্ন করছে, কিন্তু কবিরাজ মশাই এসে বললেন যে এই অসুখ কোনো সাধারণ অসুখ নয়। রমেশ, আমি যা বুঝতে পারছি এ কোনো সাধারণ রোগ নয়। তোমার এই অসুখ অন্য কোনো কারণের জন্য হয়েছে, যা স্বাভাবিক নয়। কবিরাজ মশাই, আমার কি হয়েছে তাহলে? সব বউ মায়েরা তোমরা একটু বাইরে যাও দেখি, আমি রমেশের সাথে একটু একান্তে কথা বলবো। কেন গো কবিরাজ মশাই, আমরা জানতে পারবো না আমাদের স্বামীর কি হয়েছে? তাহলে আমরা সেবা করব কেমন করে? আমাদেরও বলুন। সব জানতে পারবে মা, তোমাদেরকে আমি বলে দেব কি কি করতে হবে। রমেশ, আমি নিশ্চিত তোমার 5 বউয়ের মধ্যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে। এ কি বলছেন কবিরাজ মশাই? বউরাই তো আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলে। যা বলছি ঠিকই বলছি রমেশ, আমার অভিজ্ঞতা তো কম নয়, তুমি পরীক্ষা করে দেখো। আমাকে তাদের পরীক্ষা করতে হবে, সত্যি জানতে হবে কে আমার শত্রু, কে আমার ক্ষতি করতে চায়। বড় বউ, মেজ বউ, তোমরা কোথায়? এই তো এসেছি। শরীরটা কি বেশি খারাপ লাগছে? না বউ, তুমি 5 গ্লাস দুধ নিয়ে এসো দেখি। এক্ষুনি আনছি, দাঁড়ান। কিন্তু 5 গ্লাস দুধ দিয়ে আপনি কি করবেন? তুমি নিয়েই এসো না, তাহলেই আমি জানতে পারবো। যাও বউ, বাকিদেরকে ডেকে নিয়ে আসো। রমেশ একটি পরিকল্পনা করলো। সে 5টি দুধের গ্লাস সাজিয়ে রাখলো। সে ভেবেছিল প্রতিটি গ্লাসে কিছু মিশ্রণ মিশিয়ে দিবে, যা কেবল ক্ষতির জন্য ব্যবহৃত হয়। পর মুহূর্তে সে ভাবল, এ কাজ করলে বউরা যদি নির্দোষ হয় তবে ক্ষতি হয়ে যাবে। যে দোষী তার মনে ভয় রয়েছে, সে নিজে থেকেই ভয় পাবে। সবাই এসেছো? বেশ, শোনো তাহলে, তোমরা সবাই এই দুধ পান করবে আমার সামনে দাঁড়িয়ে। রাধা খুব সরল, না না, সে আমার কোনো ক্ষতি করতেই পারে না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি কখনো আপনার ক্ষতি করতে পারবো না। আপনার কিছু হলে আমার কি হবে? আমি এই সংসারের এত কাজ করে, আর আপনি কি না সত্যি মনে করেন আমি আপনার ক্ষতি করতে পারি? মিনা সবসময় তার বুদ্ধি ব্যবহার করে, সে বুদ্ধিমতী, তবে সে আমার শত্রু নয়। আমি আপনার পাশে সব সময় আসি রমেশ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। রেবা, তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে?
না, না, তেমন কিছু না। আপনি শুধুই চিন্তা করছেন। রমেশ কাউকেই সন্দেহ করতে পারে না, আবার কবিরাজ মশাইয়ের কথাও ভুলতে পারে না। এই দোটানায় পড়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে। গ্রামে নতুন ধান উঠায় ঘরে ঘরে উৎসব শুরু হয়। রমেশ অসুস্থ থাকায় ধান উঠানো হয়েছে। এবার তো উৎসব করতে পারলাম না, শরীরটা তেমন ভালো নয়। আপনি শুধুই চিন্তা করছেন। তা একটা ছোটখাটো রান্নার আয়োজন করলে কেমন হয়? তোমরা সবাই একটি করে আমার পছন্দের রান্না করলে তোমাদের কি মত তাহলে? হ্যাঁ, খুব ভালো হয়। আপনার পছন্দের ভেটকি মাছের পাতুরি করব আমি। হ্যাঁ, আমিও রাজি। বাকি বউরাও সবাই রাজি। এক একজন রমেশের এক একটি পছন্দের খাবার রান্না করবে। আর রমেশের রান্নার আয়োজনটি করার পিছনে আরও একটি কারণ আছে। সে বুঝতে চায় যে তার বউরা কে তাকে কতটা ভালোবাসে। রমেশদা, ও রমেশদা, কোথায় তুমি? কিরে রতন, এসেছিস? ভালো করেছিস সকাল সকাল এসে। তোকে একটা কাজ দেব, পারবি? তা বলোই না রমেশদা, কি করতে হবে? বউদের যা যা লাগবে বাজার থেকে এনে দিতে পারবি? আমার শরীর তো খুব একটা ভালো নেই। কি যে বলো রমেশদা, এইটুকু আমি পারবো না। তুমি আমার কত যত্ন করো, সে কি আমি ভুলে গেছি? বৌদিরা, কার কি লাগবে বলো দেখিনি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এটা কে রেঁধেছে? দারুণ স্বাদ হয়েছে তো। আমি করেছি, একটু তৃপ্তি করে খান। কতদিন ধরে তো তেমন খেতেও পারছেন না। আপনি জলদি সুস্থ হয়ে উঠুন। তুমি ঠিক করেছো দিদি, আমাদের তাকে শেষ করতেই হবে। আর ইচ্ছা হয় না এভাবে হাড় ভাঙা খাটুনি করে এখানে থাকতে। হ্যাঁ, ওই রমেশকে শেষ করতে পারলেই আমরা একসাথে তার সব কিছু পেয়ে যাব। তোমরা দুজনে আমার খাবারে ক্ষতিকর জিনিস দিয়েছো। ছি, তোমরা আমার ক্ষতি করার পরিকল্পনা করছো। তোমাদেরকে শাস্তি পেতেই হবে। রমেশ গ্রামের পঞ্চায়েতের সাথে সবকিছু বলে এবং তিনি সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দেন রেবা ও নীলাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। বিশ্বাসঘাতকতার শাস্তি এটাই। রমেশ সুস্থ হয়ে উঠে এখন আর কেউ নেই যে খাবারে ক্ষতিকর মিশ্রণ দেয়। বাকি বউরা তাকে খুব ভালোবাসে এবং সেও খেয়াল রাখে তাদের। সত্যিকারের সঙ্গীরা সব রকম পরিস্থিতিতেই পাশে থাকে। একদিন শিয়াল তার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করেই মাঝপথেই তার চোখ পড়ে একটা চকচকে পাথরের উপর। পাথরটা দেখতে বেশ দামি ছিল। শিয়াল পাথরটাকে পেয়ে আশেপাশে খুঁজতে লাগলো যে এটা কার পাথর। তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, না হলে বউ আজকেও রাগ করবে। রোজ রোজ কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, বউ আবার ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবে আমার জন্য। এই পাথরটা এখানে এলো কি করে? দেখে তো মনে হচ্ছে অনেক দাম, কিন্তু এই পাথরটা কার? আশেপাশে তো কাউকেই দেখছি না। কিছুক্ষণ শিয়াল সেখানে খোঁজার পর দেখলো এক বানর গাছে ঝুলে সেই পথ দিয়ে আসছিল। বানরকে দেখে শিয়াল তাড়াতাড়ি করে
তার কাছে গিয়ে তাকে দাঁড় করালো এবং জিজ্ঞাসা করলো, ওই তো একজনকে দেখতে পাচ্ছি, বানরটাকে গিয়ে জিজ্ঞাসা করি, হয়তো এটা ওরই পাথর। এই বানর, শুনতে পাচ্ছ? একটু থামো তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হয়েছে? এই পাথরটা একটু দেখো তো, এটা কি তোমার পাথর? দেখি, পাথরটা হাতে দাও তো। এই নাও, এই নাও। কই, না তো, এটা তো আমার পাথর না। তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? রাস্তায় পড়েছিল, যার পাথর তাকে ফেরত না দিয়ে তো যেতে পারি না। বেশ, তাহলে তুমি খোঁজো, দেখো, আমি চললাম। ঠিক আছে। শিয়াল আবার সেই পাথরের মালিককে খুঁজতে লাগলো। কিছু সময় খোঁজার পর সেই পথ দিয়ে যাচ্ছিল বাঘ। সে বাঘকে শিয়াল দেখে জিজ্ঞাসা করলো, বাঘ মামা, শুনে যাও। হো বাঘ মামা। কিরে, কি হয়েছে ছোকরা, ডাকছিস কেন? একটা বিপদে পড়েছি বাঘ মামা। কিসের বিপদ? এই দামি পাথরটা রাস্তায় পড়েছিল, কিন্তু এই পাথরটার মালিককে খুঁজে পাচ্ছি না। দেখো তো, এটা তোমার পাথর কিনা। কই দেখি তো, এদিকে দে। আজকাল চোখেও বেশ ভালো দেখি না। এই নাও, দেখো। কই, না তো, এটা তো আমার পাথর নয়। নে, এই পাথর ফেরত নিয়ে নে। ও, এটা তোমার পাথর না? ঠিক আছে, বাদ দাও। কিন্তু এই পাথরটাকে নিয়ে এবার আমি কি যে করি? এর আসল মালিককে না পেলে এটা ফেলেও তো যেতে পারি না। এত দামি পাথর যদি ভুল হাতে চলে যায় তাহলে তো বিপদ হবে। ওদিকে গিন্নিও রেগে আছে, নিশ্চয়ই এত সময় ধরে বাড়ি যাচ্ছি না তাই। আমি বলছি কি, তুই ওই পাথরটা নিয়ে তোর বাড়ি চলে যা। সে কি, অন্য কারো পাথর নিয়ে আমি কিভাবে বাড়ি চলে যেতে পারি? আরে, মালিক যখন পাওয়া যাচ্ছে না তখন তুই তোর কাছে নিয়ে রাখ এটা। ওটা বিক্রি করে বেশ ভালো টাকা পাবি, তারপর তোর সংসার দিব্যি চলে যাবে। আরে না না বাঘ মামা, কি যে বলো, অন্যের সম্পদ এটা কি আর নিয়ে যাওয়া যায় নাকি? তবে দেখ কি করবি, আমি চললাম। ঠিক আছে বাঘ মামা। বাঘের সাথে কথা বলা শেষ করে বাঘ সেখান থেকে চলে গেল, আর শিয়াল সেখানেই দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সেই পাথর শূন্যে ভেসে উঠল এবং তার মধ্যে আলো ঝিলমিল করতে আরম্ভ করল। পাথরটা নিয়ে বেশ মুশকিল তো পড়ে গেলাম। হ্যাঁ, এখন শুধু শুধু দেখছি ফেসে গেলাম। এ কি, পাথরটা শূন্যে ভেসে উঠলো কি করে? এ কি ভূতের কাণ্ড হচ্ছে? আমি হলাম জাদুর পাথর, যে আমাকে পায় সে হাতছাড়া করতে চায় না, আর তুমি বোকার মতন অন্যদের দিতে চাইছো। জাদু পাথর মানে? পাথর পাথর কথা বলছে নাকি? আরে বললামই তো, আমি জাদুর পাথর। যে আমাকে পায় সে বিক্রি করার চেষ্টা করে, তারপর আমি সেখান থেকে গায়েব হয়ে যাই। এতদিন ধরে তোমার মতন একটা সৎ প্রাণীর খোঁজ করছিলাম, যে আমাকে দেখে লোভে পড়বে না, আর আজ আমি তোমায় পেয়ে গেলাম। আমি তোমার উপকার করতে চাই শিয়াল। আমার উপকার? আমি তো বেশ ভালোই আছি, তুমি কি উপকার করবে আমার? যে কোনো উপকার। তোমার কি কোনো কিছুর দরকার আছে? যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে আমাকে বলো, আমি সেই অভাব পূরণ করে দেব। আমার কোনো কিছুরই অভাব নেই, খেয়ে দিয়ে বেশ ভালোই আছি। কিন্তু আমার বউটা বড্ড রাগী, কথায় কথায় শুধু রাগ করে আর আমাকে ধরে মারে। এই পাথরটার আসল মালিক খুঁজতে গিয়ে বড্ড দেরি হয়ে গেছে। আজ আবার নিশ্চয়ই কপালে ঝাঁটার বাড়ি আছে। তুমি এখানে থাকো, আমি বাড়ি যাই বরং। তুমি সত্যিই খুব সরল। আচ্ছা বেশ,
তোমার বউয়ের রাগ কমানোর একটা উপায় আছে আমার কাছে। তাই নাকি? কি উপায় শীঘ্রই বলো। তুমি আমাকে তোমার বউয়ের হাতে তুলে দাও, আর তারপরে বলবে আমার কাছে যা কিছু ইচ্ছে সে চাইতে পারে। তোমার বউ যখন যা চাইবে আমি তখন তাই তাকে দেব, কিন্তু কখনো যেন বেশি লোভ না করে, তাহলে আমার শক্তি কিন্তু শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে তোমার বউরও ক্ষতি হবে। আচ্ছা বেশ, তাই হবে। শিয়াল পাথরটাকে নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল, কিন্তু এদিকে বাড়ি ফিরতে দেরি করায় তার বউ হাতে শলার ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে। শিয়াল বাড়ি ফিরতে না ফিরতেই তার বউ বলল, এত সময় পর বাড়ি ফিরছো তাহলে তুমি? বলেছিলাম না দেরি করে বাড়ি ফিরবে না। আজ তোমার একদিন কি আমার একদিন। বউ মেরো না গো, আমার কথাটা শোনো। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। কি কি উপহার এনেছো শুনি? এই দেখো, এই চকচকে পাথরটা, এটার কাছে তুমি যা চাইবে তাই পাবে। উমা, তাই নাকি গো? তোর কাছে আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ তাই দেবে, একবার চেয়েই দেখো। আচ্ছা বেশ, পাথর আমাকে এখন একটা সোনার 7 নড়ির হার এনে দাও। এই দেখো, তুমি বলতে না বলতেই তোমার পছন্দের হার তোমার কাছে চলে এসেছে। সত্যি তো? এটা তো আমি বলার সাথে সাথেই চলে এলো। আমার যে কি খুশি লাগছে বলে বুঝাতে পারবো না। আমি তো খুব বড়লোক হয়ে যাব এবার। তোমার যা ইচ্ছে তুমি তাই চাও, কিন্তু একটা কথা মনে রেখো বউ, অতি লোভ যেন ভুলেও করো না, তাহলে কিন্তু এই পাথর কাজ করা বন্ধ করে দেবে, আর তখন তোমারই ক্ষতি হবে। আর না না, আমি এমন কোনো কিছু কোনোদিনও চাইবো না, তুমি চিন্তে করো না। খুব খিদে পেয়েছে, খেতে দাও। আজ সারাদিন অনেক কাজ করেছি। তুমি খেতে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। শিয়ালের বউ পাথরটা পেয়ে ভীষণ খুশি। সে শিয়ালকে খেতে বসতে বলে, কিন্তু শিয়ালের সামনে কোনো খাবারই সে দেখতে পায় না। শিয়াল যখন জিজ্ঞাসা করে এখানে খাবার নেই, তখন তার বউ বলে, কি ব্যাপার, এখানে তো কোনো খাবার নেই, বললাম যে আমার খিদে পেয়েছে। এখন থেকে আমি ভাবছি রান্না করা ছেড়ে দেব। রান্না করা ছেড়ে দেবে মানে? না না, আমার কাছে এত দামি পাথর থাকতে শুধু শুধু কেন কষ্ট করে রান্না করব? কি বলছো, মাথা ঠিক আছে তোমার? পাথর আছে, তার সাথে রান্না খাবারের সম্পর্ক কি? আহা, বুঝতে পারছো না? এখন থেকে আমি পাথরের কাছে খাবার চাইব রোজ, আর সে রোজ রোজ আমাকে ভালো মন্দ খাবার দেবে। কি বলো? রোজ রোজ? রোজ রোজ আমার ভালো মন্দ খায় নাকি কেউ? হ্যাঁ, তুমি অত বুঝবে না। কি খেতে চাও তাই বলো। বেশ, তোমার যা ইচ্ছে তাই আনো। আচ্ছা বেশ, এই পাথর এখনই পোলাও, কোরমা, কালিয়া, মাংস এসব এনে দে তো। শিয়ালের বউ খাবারের কথা বলতে না বলতেই সব খাবার সামনে এসে হাজির হলো। সেটা দেখে শিয়ালের বউ তো মহা খুশি, শিয়ালও খুশি হলো। এরপর বিপদ ঘটল, যখন শিয়ালের বউ ঘরের প্রত্যেকটা কাজ সেই পাথরকে দিয়ে করাতে শুরু করলো। এমন সময় এলো যে শিয়ালের বউ পাথর ছাড়া আর কোনো কাজই করতে চাইছে না। বউ, পানি খাবো, একটু পানি দাও তো। কিন্তু আমি তো কুয়া থেকে পানি তুলে আনিনি। সে কি, তাহলে পানি খাবো কেমন করে?
যাও গিয়ে পানি নিয়ে এসো। আরে আমার পাথর আছে না, আমার পাথর থাকতে আবার আমাকে কেন কষ্ট করতে হবে গো? বউ, আজকাল আমি দেখছি তুমি প্রত্যেকটা কাজই পাথরকে দিয়ে করাচ্ছ। এভাবে চলতে থাকলে কিন্তু এই পাথর আর কাজ করবে না বলে দিচ্ছি। কাজ করবে না মানে? মানে আমি বলেছিলাম না এই পাথরটার উপরে বেশি লোভ করতে নেই, তারপরে এই পাথরটা অকেজো হয়ে যাবে যদি বেশি লোভ করো। তোমার কি সেটা মনে নেই? আরে ওসব কথার কথা, ওসবে কিছু হয় না। পাথরটা খুব কাজের, বুঝলে? আমার কোনো কাজই করতে হয় না, সব কাজই করে দেয় ও। আর ওর কাছ থেকে আমি এত বেশি গয়না নিয়েছি যে ও না থাকলেও আমার কোনো কিছু যায় আসবে না। ও সব বিক্রি করে সারা জীবন চলাচল করা যাবে গো। সব মণিমুক্ত পাথর, সোনার গয়না, সব কিছুই খুব দামি। শিয়ালের বউ লোভে পড়ে পাথরের কাছ থেকে একটার পর একটা জিনিস চাইতেই থাকে। তার লোভ দিন দিন বাড়তেই থাকে। একসময় পাথরটা আবার শূন্যে ভেসে ওঠে আর চকচক করতে শুরু করে। এরপর পাথরটা বলতে শুরু করে, তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়েছ শিয়ালের বউ। শিয়াল যতটা ভালো, তুমি ততটাই খারাপ আর লোভী। আমি বলেছিলাম বেশি লোভ করলে আমার কাজ বন্ধ হয়ে যাবে আর তোমাদেরও ক্ষতি হবে। যে মুখ দিয়ে তুমি এত অহংকার করো, সেই মুখ আজকের পর থেকে বোবা হয়ে যাবে। এ কি গো, এসব কি হচ্ছে? আমাকে ক্ষমা করে দাও পাথর, আমি আর এই ভুল কখনো করব না। আমি আর কখনো লোভ করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এবারের মতো আমার স্ত্রীকে ক্ষমা করে দাও পাথর। আমি আমার স্ত্রীকে এই ধরনের ভুল আর করতে দেব না। আমি তোমাদের কারোর কোনো কথা শুনতে চাই না। আমি সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার সাবধানের মর্যাদা বোঝোনি। আজকের পর থেকে তোমার স্ত্রী সারা জীবনের জন্য বোবাই থাকবে। আমি চললাম শিয়াল, তুমি খুব ভালো মানুষ, তাই তোমাকে বলছি তুমি ভালো থেকো। এই বলে পাথর সেখান থেকে উড়ে চলে গেল আর শিয়ালের বউ সারা জীবনের মতো বোবা হয়ে গেল। সোনাই